নমস্কার, আমি রীতি সেন, কুশমন্ডি ব্লকের অন্তর্গত পরমেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের আমি বাংলার শিক্ষিকা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ভীষণ আকর্ষণীয় এবং ভীষণ সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বাংলার ক্লাসে। জীবনানন্দ দাশের লেখা কবিতা আকাশে 7টি তারা, এই কবিতাটি নিয়ে আজ আমরা পুরো ক্লাসটায় আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। তো ক্লাস শুরুর একদম প্রাক মুহূর্তে কবি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া দরকার। এই কবিতাটি রচনা করেছেন জীবনানন্দ দাশ। তিনি 1899 সালে বর্তমানের বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি বরিশালে ছিলেন এবং তারপর অনেক পরবর্তীকালে তিনি কলকাতায় চলে আসেন পড়াশোনার জন্য এবং কর্মসূত্রে। তার ঠাকুরদার নাম সর্বানন্দ দাশগুপ্ত এবং তার বাবার নাম সত্যানন্দ দাশগুপ্ত। এখন একটা প্রশ্ন তৈরি হতে পারে যে পিতামহ এবং বাবার পদবীতে দাশগুপ্ত রয়েছে, কিন্তু জীবনানন্দের পদবী কেন দাস? সেখানে একটা খুব ছোট্ট গল্প। সর্বানন্দ দাশগুপ্ত এবং সত্যানন্দ দাশগুপ্ত তারা দুজনেই ব্রাহ্ম সমাজের দীক্ষিত ছিলেন এবং যে ব্রাহ্ম সমাজ আমাদেরকে কুসংস্কার মুক্ত মন গড়ে তুলতে সাহায্য করেছে, জাতপাতহীন মানসিকতায় সুস্থ সমৃদ্ধ হতে শিখিয়েছে, সেই সুস্থ সমৃদ্ধির হাওয়া তাদের পরিবারে গিয়েও কিন্তু টোকা দিয়েছিল। তাই সেই মানসিকতায় জাতপাতহীনতার জন্যই তারা তাদের যে পদবী বৈদ্য, সেই বৈদ্য থেকে তারা সরে আসলেন, দাশগুপ্ত থেকে তারা গুপ্তহীন হলেন, গুপ্তকে বাদ দিলেন, বাদ দিয়ে শুধুমাত্র হয়ে উঠলেন দাস। তাই পরবর্তীকালে সত্যানন্দ দাশ ও তার প্রথম পুত্র জীবনানন্দ দাশ। এবার আসি তার মায়ের কথায়। তার মায়ের নাম কুসুম কুমারী দেবী। কুসুম কুমারী দেবী সেই সময়কার একজন বিখ্যাত মহিলা কবি। তার একটি লাইন যদি বলি এখনই প্রত্যেকে আমার সঙ্গে হয়তো তোমরা গুনগুন করবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ শুধুমাত্র বড় বড় কথা বলে বিশাল কিছু করে কোনো লাভ নেই। যেটা করতে হবে, আমাদের ভালো কাজ করতে হবে, ভালো কাজের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। আর শুধু তাই নয়, সেই কাজ যেন দেশের মুখকে উজ্জ্বল করে, দেশের মানুষের মুখকে উজ্জ্বল করে, সেই কথাই কিন্তু তিনি তার কবিতায় বলেছেন। তাই সেই সময় দাঁড়িয়ে মেয়েদের পড়াশুনো করাটাও কিন্তু অনেকটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই গেছে, কিন্তু তবুও তিনি পড়াশুনো করেছেন এবং সর্বোপরি কবিতা রচনা করেছেন, কাব্য চর্চা করেছেন। তাই তাকে বর্তমান সময়ে দাঁড়িয়ে কুর্নিশ জানাতেই হয় এবং তার সেই মানসিকতা তিনি তার সন্তানের মধ্যে লালন পালন করবেন, এটাই স্বাভাবিক। সেই মুক্ত মোনা হয়ে জীবনানন্দ দাশ ছোট থেকে বড় হয়ে উঠেছেন, তার বাবা মায়ের ছত্র ছায়ায় কুসংস্কার মুক্ত সমাজ সচেতন হয়ে, এবং সেখান থেকেই তার প্রকৃতিকে দেখার চোখ তৈরি হয়েছে। দীর্ঘদিন তিনি বরিশালে ছিলেন এবং বরিশালে গ্রাম বাংলার যে নিপাট সৌন্দর্য, সেটাকে চোখের সামনে থেকে তিনি অনুভব করতে পেরেছেন। আজকে আমরা যে কবিতাটা পড়ছি, আকাশে 7টি তারা, এই কবিতা নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রকাশিত যখন হয়, তিনি তখন আর ইহলোকে নেই। রূপসী বাংলা 1957 সালে প্রকাশিত হয়। 1954 সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় চলে যান আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশ, এবং পরিসংখ্যানে দেখা গেছে 100 বছরের মধ্যে ট্রাম দুর্ঘটনায় একজন মানুষই মারা গেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের অত্যন্ত কাছের কবি জীবনানন্দ দাশ। এই যে রূপসী বাংলা, তিনি যখন মারা গেলেন, তারপর তার ভাই সেই কবিতার বা কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি নিয়ে চলে গেলেন প্রকাশকের কাছে। প্রকাশক একের পর এক কবিতা উল্টে পাল্টে দেখলেন প্রত্যেকটি কবিতাতে গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্যকে
একেবারে আষ্টে পৃষ্ঠে ধরা হয়েছে, প্রতিনিয়ত তার সুন্দর রূপ ধরা পড়েছে প্রত্যেকটি কবিতার ছত্রে ছত্রে। সেই সময় কোনো কবিতারই নামকরণ করা ছিল না এবং কাব্যগ্রন্থেরও কোনো নাম ছিল না। তাই বাংলার এত সুন্দর রূপ দেখে সেই কাব্যগ্রন্থের নামকরণ করা হলো রূপসী বাংলা। এবং প্রত্যেকটি কবিতার যে লাইন, প্রথম লাইন, সেই প্রথম লাইন দিয়েই কিন্তু প্রত্যেকটি কবিতার নামকরণ হয়েছে। বলা ভালো প্রত্যেকটি কবিতার প্রথম লাইন অথবা প্রথম লাইনের অন্তর্গত বেশ কিছু শব্দ বা শব্দগুচ্ছকে ব্যবহার করা হয়েছে কবিতার নাম হিসাবে। এবং আজ আমরা দেখতে পাচ্ছি যে কবিতা আকাশের সাতটি তারা, তারও প্রথম লাইন আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। এই পুরো লাইনটা থেকে প্রথম কিছু শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে আকাশের সাতটি তারা নামকরণ হিসাবে। এবার গেল আমাদের এই পূর্ব পরিচিতি। বুদ্ধদেব বসু যখন জীবনানন্দ দাশের কবিতা পড়েছেন, পড়তে গিয়ে তাঁর যে উপলব্ধি হয়েছে, তিনি বলেছেন যে তার কাব্য বর্ণনা বহুল, তার বর্ণনা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল। এই যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ কতটা যুক্তিযুক্ত, কতটা তাৎপর্যপূর্ণ, তা তো আমাদের জানতে গেলে তার কবিতা পড়তে হবে, তাকে জানতে হবে তার কাব্যগ্রন্থের মাধ্যমে। শুধুমাত্র কাব্যগ্রন্থ বলবো না, তার পাশাপাশি তিনি আরো বহু উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, কিন্তু তার কবিতার ভান্ডার এতটাই তিনি উজাড় করে দিয়েছেন আমাদের যে তাকে আমরা এক কথায় কবি বলেই কিন্তু প্রথমেই গণ্য করি। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে মোট 61টি কবিতা আছে, 61। এবং আমাদের এই নির্দিষ্ট যে কবিতা আমরা আজ পাঠ করব বা আলোচনা করছি, সেই কবিতাটি 6 সংখ্যক কবিতা। একদম প্রথম থেকে শুরু করলে 6 নাম্বার কবিতা হচ্ছে আকাশের সাতটি তারা। তো এই যে কবিতার মধ্যে তিনি সম্পূর্ণভাবে ধরার চেষ্টা করেছেন গ্রাম বাংলার প্রকৃতিকে, সেটা আমরা এই কবিতাটা কিভাবে পড়তে হয় একবার পড়ে নিয়ে তারপরে আমি আলোচনায় আসব। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথে এ কন্যার দেখিনি গো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। পৃথিবীর কোনো পথে নরম ধানের ঘ্রাণ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইতে। এই কবিতাটা পড়তে পড়তে এক কথায় গ্রাম বাংলার যে অপূর্ব সৌন্দর্য তা যেন চোখের সামনে চিত্রকল্প হয়ে ধরা দিল। আর প্রথমেই বলে রাখি, জীবনানন্দ দাশের কবিতা যখন পড়ব, বিশেষ করে এই কবিতাটা যখন পড়ব, আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কিন্তু সচেতন রাখতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কেন এতগুলোকে সক্রিয় রাখবো? কারণ এত সুন্দর চিত্রকল্প যে কোনো সময় যে কোনো সুন্দর ছবি আমাদের চোখের ক্যানভাসে ধরা পড়তে পারে, যে কোনো সুন্দর শব্দ আমাদের কানের গোড়ায় এসে গুনগুন করতে পারে। হঠাৎ হয়তো খুব সুন্দর গন্ধ সুখে আমাদের মন মাতাল হয়ে গেল, আর এই সবটা আমরা আস্বাদন করবো আমাদের অনুভূতির মধ্যে দিয়ে। আর খোলা রাখতে হবে মনের জানলা। সেই মনের জানলা দিয়ে আমরা একেবারে হৃদয়ের মণিকোঠার মধ্যে বসিয়ে নেব জীবনানন্দ দাশকে এবং তার লেখা ছত্রে ছত্রে বাংলার অপূর্ব সৌন্দর্যকে। তাই এখানে আমরা মূলত যা দেখতে পেলাম যে গ্রাম বাংলার সৌন্দর্যের সঙ্গে সঙ্গে
গ্রাম বাংলার যে সন্ধ্যা নেমে আসার অপূর্ব রূপ, তা তিনি যেন এক মায়াময় পরিবেশের মধ্যে দিয়ে ছবি এঁকেছেন এবং সেই ছবিকে আমাদের সামনে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তিনি পেয়েছেন প্রকৃতির নানা ছোট ছোট অনুষঙ্গ, যে অনুষঙ্গগুলো কিন্তু আমাদের চোখে হয়তো সরাসরি ধরা পড়ে না, কিন্তু তার চোখে পড়েছে। কতটা সূক্ষ্ম চিন্তা ভাবনা, কতটা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি হলে এত ছোট্ট ছোট্ট জিনিসকে চোখে দেখা যায়। তাই আমি তোমাদের বলবো যে যখনই চলার পথে চলতে চলতে ছোট জিনিসপত্র চোখে পড়বে, কোনো কিছুকে তাচ্ছিল্য করো না। সবকিছুর মধ্যেই রয়েছে সৌন্দর্য, সেটাকে দেখতে শিখতে হবে, দেখার চোখ তৈরি করতে হবে। বেশ, এবার আমরা কবিতার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। একটি করে লাইন পড়ব এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব। তার শুরুতেই একটু বলে রাখি যে এই কবিতাটিতে 14টি লাইন রয়েছে, অর্থাৎ 14টি লাইন বিশিষ্ট কবিতাগুলিকে চতুষ্পদী কবিতা বলে উল্লেখ করা হয়ে থাকে। এবং মূলত চতুষ্পদী কবিতা বলতে কিন্তু সনেটকে বোঝানো হয়, কিন্তু এই ক্ষেত্রে আকাশে 7টি তারা কবিতাটিকে কিন্তু আমরা সনেটের অন্তর্ভুক্ত করব না। তার কারণ সনেটের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই কবিতার মধ্যে নেই। তাই শুধুমাত্র 14টি লাইন আছে বলেই একে আমরা সনেট বলতে পারি না, একে আমরা চতুষ্পদী কবিতা বলবো। চতুষ্পদী কবিতায় দুটো প্যারাগ্রাফ থাকে। প্রথম প্যারাগ্রাফ হয় 8টা লাইনে, যাকে বলা হয় অষ্টক, এবং পরবর্তী 6টি লাইন যেটি হচ্ছে ষষ্ঠক। তাহলে এই কবিতাটি চতুষ্পদী কবিতা এবং প্রথম 8 লাইনকে বলা হচ্ছে অষ্টক এবং পরবর্তী 6 লাইনকে বলা হচ্ছে ষষ্ঠক। তাহলে একদম শুরু থেকে শুরু করছি। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি ঘাসে বসে থাকি। আকাশে 7টি তারা, এই 7টি তারা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, যেটা মাথায় রাখতে হবে। আকাশে 7টি তারা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এই সপ্তর্ষি মণ্ডলের মধ্যে রয়েছে 7টি তারা, যার নাম ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। আমি সপ্তর্ষি মণ্ডল এঁকে আমি নামগুলো লিখে দিচ্ছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 7টি নাম কিন্তু মনে রাখতেই হবে। তাহলে আমরা এখানে 7টি তারা পেলাম। প্রথম তারা ক্রতু, তার পরবর্তীতে পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। তাহলে এই 7টি তারা একত্রিত হয়ে কিন্তু সপ্তর্ষি মণ্ডল রচনা করছে। এবং প্রাচীন ধারণা অনুযায়ী এই 7 জন হচ্ছেন মুনি ঋষি। তারা একসঙ্গে ধ্যানমগ্ন অবস্থায় ধ্যান করছেন, সেই বিশ্বাস কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মনের মধ্যে সঞ্চারিত হয়ে আছে। আর সেখান থেকেই আমরা আকাশে যখন 7টি তারা ওঠে, মহাসম্মানের সঙ্গে আমরা তাদের কিন্তু কুর্নিশ জানাই।
তাই এই প্রথমে আমরা পেলাম কি 7টি তারা। 7টি তারা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, তার 7টা তারার নাম আমি তোমাদের বলে দিলাম। 7টি তারা যখন উঠেছে ফুটে আমি ঘাসে বসে থাকি। আমি অর্থাৎ কবি জীবনানন্দ দাশ, তিনি কোথায় বসে আছেন? তিনি উন্মুক্ত প্রান্তরে, যেখানে প্রকৃতি ঘাসের গালিচা বিছিয়ে দিয়েছে, সেই গালিচার ওপর তিনি বসে আছেন এবং প্রকৃতিকে দেখছেন। বিশেষ করে প্রকৃতির কি দেখছেন? আকাশ দেখছেন। কারণ সেই সময় দিন প্রায় শেষ হয়ে আসছে, দিনের আলো নিভে আসছে এবং সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার ঘনিয়ে আসছে, অর্থাৎ যে সময়কে আমরা গোধূলি বলে থাকি। আলো ছায়ার মধ্যে একটা অপূর্ব সুন্দর পরিবেশে তিনি বসে বসে আকাশ দেখছেন এবং সেই সময় তিনি কি দেখতে পাচ্ছেন আকাশে? না, সপ্তর্ষি মণ্ডল ফুটে উঠছে। সেক্ষেত্রে বলে রাখা ভালো, শীতের দিকে একদম সন্ধ্যা হওয়ার মুখোমুখি সপ্তর্ষি মণ্ডল আকাশে ফুটে ওঠে এবং গ্রীষ্মকালে কিছুটা রাতের দিকে সপ্তর্ষি মণ্ডলকে আমরা দেখতে পাই। এবং এই প্রথম দুটো তারাকে যদি জুড়ে দিয়ে একটু এগিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু ধ্রুব তারার সঙ্গে জুড়ে যায়। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। সেই যে সন্ধ্যা যখন নিবিড় হয়ে প্রকৃতির মধ্যে নেমে আসছে, সেই সময় সূর্য অস্ত যাচ্ছে। সূর্য যখন উদয় হয় পূর্বাকাশে, তখন যেমন আকাশ লাল হয়ে ওঠে, ঠিক তেমনি যখন অস্ত যায় তখনও কিন্তু আকাশ চারিদিকে যেন একটা সিঁদুরের রং ছড়িয়ে দেয়। সেই সিঁদুরের লাল রং, তাকে তুলনা করা হচ্ছে এখানে কামরাঙার সঙ্গে। কামরাঙা হচ্ছে একটা টক ফল, 5 বা 7 শিরা যুক্ত একটা টক ফল। তো কামরাঙা যখন কাঁচা অবস্থায় থাকে সেটা কিন্তু সবুজ থাকে, যখন আস্তে আস্তে পাকতে শুরু করে তার রং কিন্তু হয়ে যায় হলুদ এবং একেবারে পেকে গেলে সেটা হয়ে যায় লাল। তো যেখানে ছিলাম আমরা সূর্যাস্তের কথায়, যখন সূর্যাস্ত হচ্ছে আকাশ লাল হয়ে গেছে এবং সেই আকাশ লালের সেই যে রং, সেটা কোথায় গিয়ে পড়েছে? মেঘের উপর পড়েছে। আর সেই মেঘের ছবি কোথায় ভেসে উঠছে? জলের উপর। এখানে গঙ্গাসাগরের ঢেউয়ের কথা বলা হচ্ছে। গঙ্গাসাগর কি? গঙ্গা নদী যেখানে গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে, সেই জায়গাকে গঙ্গাসাগর বলা হচ্ছে। তো সেই যে গঙ্গাসাগরের জল, সেই জলের উপর মেঘের ছায়া পড়ছে, কামরাঙা লাল মেঘের ছায়া পড়ছে। তাকে তুলনা করছেন কবি মৃত মনিয়া পাখির সঙ্গে। প্রথমে বলেছিলাম প্রকৃতির ছোট ছোট অনুষঙ্গকে কবি অপূর্বভাবে ব্যবহার করেছেন এই কবিতায়। মনিয়া পাখি খুব ছোট্ট একটা বাদামি পাখি এবং গ্রাম বাংলায় তাকে যত্রতত্র দেখা যায় ঘুরে বেড়াতে। তো সেই মনিয়া পাখি কিন্তু কবির চোখ এড়িয়ে যায়নি। সেই মনিয়া পাখির যে লাল রং, সেই লাল রঙের সঙ্গেও কিন্তু এই মেঘের রং এবং জলের রংকে তুলনা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের মধ্যে আরেকটা অতিরিক্ত সৌন্দর্য, যে সন্ধ্যার সৌন্দর্য, সেটাকে তিনি এবার তুলে ধরার চেষ্টা করছেন। আস্তে আস্তে দিনের অবসান হচ্ছে এবং সন্ধ্যার আগমন হচ্ছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এখানে কেন অনুগত বলা হচ্ছে সে ব্যাখ্যায় আসবো, তার আগে বলি নীল সন্ধ্যা কেন, নীল কেন বলা হলো। কারণ প্রথমত জীবনানন্দ দাশের যে কবিতা, সেখানে অপূর্ব চিত্রকল্প। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি গ্রাম বাংলার, যেখানে একটু আগে লাল রঙের ছোঁয়া পেয়েছিলাম, এখন পাচ্ছি নীল রঙের ছোঁয়া। এই যে নীল রং, প্রথমত দিনের আলো শেষ হয়ে আসছে, হালকা আকাশে একটা আলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাতের গভীরতা, রাতের অন্ধকার এবং পরিবেশের মধ্যে যে গাছপালা রয়েছে, সেই গাছপালার সবুজাভ রং একসঙ্গে মিলেমিশে একটা নীলাভ যেন কল্প জগৎ তৈরি করছে, যেন একটা আমরা কল্পনার জগতে ভেসে যাচ্ছি। সন্ধ্যা নেমে আসছে এবং সেই সন্ধ্যার আবির মায়া যেন আবিষ্ট করে তুলছে কবিকে এবং প্রকৃতির প্রত্যেকটি অনুষঙ্গকে। আসিয়াছে শান্ত অনুগত। এবার আসি অনুগত। অনুগত কেন? কারণ যে কথা শুনে চলে তাকে আমরা বলি অনুগত, সে খুব বাধ্য। এখানে সন্ধ্যাও ভীষণ বাধ্য, সময়ের সঙ্গে সঙ্গে সে কিন্তু দিব্যি চলে আসে। যেমন সকাল হয়, দুপুর হয়, বিকেল হয়,
সন্ধ্যা হয়, রাত হয়, ঠিক এই চক্রাকারে আবর্তিত হচ্ছে নিয়ম, ঠিক তেমনই নির্দিষ্ট সময়ে বিকেলের আলো দিনের আলো যখন নিভে আসে, রাত আসার একটু আগে, রাতের অন্ধকার যখন ঘনীভূত হতে চলে, সেই সময়ে কিন্তু সন্ধ্যার আগমন হয়। তাই সন্ধ্যা নির্দিষ্ট সময় এসে উপস্থিত হয় বলেই সন্ধ্যাকে অনুগত বলা হচ্ছে। কেন শান্ত? কারণ সেই যে সন্ধ্যার একটা অপূর্ব একটা আবিলতা, যেখানে কবি বসে আছেন এবং একটা শান্তি পাচ্ছেন, মনের শান্তি, একটা পরিবেশের শান্তি, সেই জন্য কিন্তু সন্ধ্যা শান্ত হয়ে আমাদের কাছে আসে। দুপুরের মতন কড়া বা তীক্ষ্ণ হয়ে সে কিন্তু আমাদের কাছে আসে না। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যার সঙ্গে তিনি তুলনা করছেন এই সন্ধ্যাকে। আগে বললাম যেন একটা কল্পনার জগৎ তৈরি হয়ে গেছে নীল রঙের সঙ্গে সঙ্গে। আর কল্পনার জগৎ মানেই তো সেই রাজা রানীর জগৎ। রাজা রানীর জগতে তো সেখানে রাজকন্যা রাজপুত্ররা প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, তাই না? তাই এই যে সেখানেও যেন মনে হচ্ছে একটা কেশবতী কন্যা, ভীষণ সুন্দর চুলের বাহার যার, সেরকম একটি সুন্দর মেয়ে যেন এসে উপস্থিত হয়েছে। আর তার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? সন্ধ্যার তুলনা করা হচ্ছে। আমরা যদি মনে করি, আমরা প্রত্যেকে ছোটবেলায় একটা ছড়া পড়েছি, আকাশ ঘিরে মেঘ করেছে, সচ্চি গেছে পাটে, ফুপু গেছে জল আনতে পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। তাই এই মেয়েদের সঙ্গে লম্বা চুলের বর্ণনা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে। মেয়েদের সঙ্গে সৌন্দর্য যেমন ওতপ্রোতভাবে যুক্ত, ঠিক তেমনি লম্বা চুলের বর্ণনা কিন্তু সেই প্রাচীন কাল থেকে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিকরা নিজেদের রচনার মধ্যে কিন্তু দিয়ে গেছেন। তাই এখানেও যেন সেইভাবেই কবি সেই কেশবতী কন্যার সঙ্গে সন্ধ্যার তুলনা করছেন। আরেকটি বিষয়, যখন চুল বেঁধে রাখা হয়, চুলের গাঢ়ত্ব বা ঘনত্ব কিন্তু ততটা বোঝা যায় না, কিন্তু চুল যখন খুলে দেওয়া হয়, তার গভীরতা, তার ঘনত্ব, তার অন্ধকারাচ্ছন্নতা যেন অনেক বেশি করে প্রকাশ পায়। তাই জন্য বলা হচ্ছে যে মেয়েটি তার চুলটা খুলে দিয়েছে কোথায়? আকাশে, যার ফলে আকাশের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। আর কে আসছে? অন্ধকার। সেই অন্ধকারের সঙ্গে সঙ্গে নেমে আসছে সন্ধ্যা। আর সেই সন্ধ্যা কি করছে? চারপাশের প্রকৃতিকে একেবারে ঘিরে রাখছে, ঘিরে ধরছে, তাকে ভালোবাসায়, তাকে আদরে ভরিয়ে দিচ্ছে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। কবির চোখে মুখে সেই কেশবতী কন্যা যেন নিজের চুল দিয়ে খেলা করছে। অর্থাৎ কবি বসে আছেন সেই উন্মুক্ত প্রান্তরে, যেখানে আকাশের দিকে তাকিয়ে উনি তারা দেখছেন, আর এই সন্ধ্যের নেমে আসা দেখছেন। আস্তে আস্তে দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার কিভাবে ঘনীভূত হয় তা দেখছেন। তাই দু চোখে যেন তখন আস্তে আস্তে অন্ধকার নামছে, এবং সেই অন্ধকার তার পারিপার্শ্বিক পরিবেশকেও যেন আচ্ছন্ন করছে। সেই পরিবেশের মধ্যেই তো বসে আছেন কবি। তাই জন্যই বলছে যে সেই যে তার যে চুল, সেটা কি করছে? তার চোখের পরে পড়ছে, তার মুখের পরে পড়ছে। আস্তে আস্তে সেই অন্ধকার কবিকেও আচ্ছন্ন করে দিচ্ছে, এবং সেই আবিল মায়া, সেই সৌন্দর্য, সেই প্রকৃতির একটা অন্যরকম রূপ যেন কবিকে একেবারে অন্য কল্পলোকে নিয়ে চলে যাচ্ছে। পৃথিবীর কোনো পথে এই কন্যারে দেখিনি গো। তিনি এই যে এমন সুন্দর সন্ধ্যা, এটা আর অন্য কোথাও দেখেননি। এমন সুন্দর সন্ধ্যা শুধু বাংলাদেশের মাটিতেই নামতে পারে, গ্রাম বাংলাতেই নামতে পারে, যেখানে গাছগাছালির মায়া, যেখানে পুকুর নদী একেবারে আবিষ্ট হয়ে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে নিবিড়তা, সেখানেই এমন সন্ধ্যা নামতে পারে। তাই তিনি বলছেন যে পৃথিবীর কোনো পথে কন্যার, এই কন্যা অর্থাৎ প্রথমেই কন্যার সঙ্গে তুলনা করে দেওয়া হয়েছে সন্ধ্যা, এই এমন সন্ধ্যাকে তিনি নামতে দেখেননি। যার জন্য তিনি বারবার অন্যান্য কবিতাতে বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অর্থাৎ তিনি বাংলার মুখের মধ্যে এতটা সমৃদ্ধ হয়েছেন যে তিনি আর পৃথিবীর অন্যান্য জায়গায় গিয়ে রূপ খুঁজতে যান না। রূপের মধ্যে রয়েছে একটা কৃত্রিমতা, মেকি ভাব, যেটাকে তৈরি করা হয়, আরোপ করা হয়। আর মুখের মধ্যে রয়েছে একটা লালিত্য, যা জন্ম থেকেই মানুষ নিয়েই জন্মায়। সেটা রয়েছে কোথায়? গ্রাম বাংলার মাটিতে, গ্রাম বাংলার মাটির সুদা গন্ধে। তাই তিনি বারবার গ্রাম বাংলাতেই ফিরতে চেয়েছেন, পৃথিবীর অন্য কোথাও যেতে চাননি।
তাই জন্যই এখানে বলা হচ্ছে যে পৃথিবীর আর কোথাও তিনি এমন সুন্দর সন্ধ্যা নেমে আসতে দেখেননি। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। তিনি কখনো দেখেননি যে এইভাবে সন্ধ্যা নেমে এসে প্রকৃতিকে আদর করছে। চুম্বন, চুম্বন হচ্ছে আদর করারই সাংকেতিক চিহ্ন। তাই এই অজস্র চুল, সেই যে অন্ধকার ঘনীভূত হয়ে গেছে, সেই অন্ধকার দিয়ে জড়িয়ে ধরেছে যেন প্রকৃতিকে সন্ধ্যা। সেখানে কে কে রয়েছে? হিজল, কাঁঠাল, জাম প্রভৃতি গাছ রয়েছে। সেই গাছের উপর সন্ধ্যা নেমে আসছে। নেমে আসতে আসতে সে তার ভালোবাসায় প্রকৃতিকে জড়িয়ে ধরছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। অর্থাৎ সেই চুলের বিন্যাস, অর্থাৎ সন্ধ্যার মধ্যে যেন একটা সুন্দর গন্ধ রয়েছে। এই গন্ধ কিসের? প্রকৃতির গন্ধ, প্রকৃতির নানান অনুষঙ্গের গন্ধ, নানান উপাদানের গন্ধ। এক একটি গন্ধ এক এক রকম, যা আমরা গ্রাম বাংলার মাটিতে যদি পা রাখি তাহলেই হয়তো বুঝতে পারবো। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরের চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে বাংলার প্রাণকে কবি কোথায় কোথায় খুঁজে পাচ্ছেন? খুঁজে পাচ্ছেন নরম ধানের গন্ধের মধ্যে। পাকা ধানের গন্ধ এবং কাঁচা ধানের গন্ধ, দুটোর মধ্যে একটা তফাৎ আছে। কলমির ঘ্রাণ, কলমি একটা শাক, যে শাক জলা জায়গায় জন্মায়, বা যে সমস্ত পুকুরগুলো প্রায় মজে গেছে, একদম জল নেমে গেছে, সেখানে প্রচুর কলমি শাক দেখা যায়। যে কলমি শাক ভীষণ স্বাদে গন্ধে আমাদেরকে ভরিয়ে দেয়। হাঁসের পালকের মধ্যে রয়েছে একটা নিজস্ব গন্ধ। স্বর, স্বর হচ্ছে নল খাগড়া জাতীয় ঘাস। পুকুরের জল, অর্থাৎ পুকুরের জলের মধ্যে যে পাঁক জমে জমে যে একটা গন্ধ, সোদা গন্ধ তৈরি করে, সেই গন্ধ কবি পেয়েছেন। চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, চাঁদা সরপুটি এরা হচ্ছে মিষ্টি জলের মাছ। সরপুটির পরিষ্কার কথা হচ্ছে সরল পুটি। এদের যে আষ্টে গন্ধ, তাও যেন কবির মনকে ভরিয়ে তুলেছে। কিশোরের চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। অর্থাৎ একটি মেয়ে চাল ধুয়েছে জল দিয়ে, হাতটা ভিজে গেছে, সেটা চালের যে গন্ধ সেটা যেন তার হাতে লেগে আছে। এই যে ছোট্ট জিনিসটাও যেন কবির চোখকে এড়িয়ে চলে যায়নি। ব্যথিত গন্ধের কিশোরের পায়ে দলা মুথা ঘাস। মুথা ঘাস হচ্ছে এক জাতীয় সুগন্ধি ঘাস, যে ঘাস জমির মধ্যে হয়ে আছে। কিশোর তার নিজের অবাধ গতিতে সেই ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, দলিত মথিত হচ্ছে সেই ঘাস, সেই ঘাসের গন্ধ আসছে কবির নাকে। এছাড়াও লাল লাল বটের ফলের গন্ধের ক্লান্ত নীরবতা। সেই বটের গাছ থেকে সুন্দর ফল ঝরে পড়ছে, তারা মাটিতে পড়ে ফেটে গেছে, তাদের যে দুঃখ, সেই দুঃখ তার গন্ধের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আর এই সবকিছু নিয়েই হচ্ছে বাংলাদেশের প্রাণ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। তাই আকাশে যখন 7টি তারা ফুটে ওঠে, তখন কবি বুঝতে পারেন যে সন্ধ্যা নেমে আসলো। তাই এখনকার বাবা মারা যারা বলেন আমার ছেলে খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তাদের বারবার বলবো জীবনানন্দ দাশ পড়তে। তাই সেখানে বারবার করে বলা হয়েছে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। এই বাংলায়, এই বাংলাদেশের মাটিতেই যেন আমরা থাকতে পারি, আমাদের পা যেন থাকতে পারে আমাদের বঙ্গভূমির কাছে। আমরা ভালোবাসবো জীবনানন্দ দাশকে। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, বাড়িতে থাকো, সুস্থ থাকো।